পটাশিয়াম মার্কিউরি আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ হচ্ছে নেসলার বিকারক। যদি নেসলার বিকারক অ্যামোনিয়ার সংস্পর্শে আসে তাহলে সঙ্গে সঙ্গে কি করে, তামাটে বর্ণ ধারণ করে। কোথায় কোথায় তরল অ্যামোনিয়া ব্যবহার হতে পারে দেখো, কোল্ড স্টোরেজে, তারপর দেখো বরফ তৈরির কারখানাতে বা রেফ্রিজারেটরে আমরা তরল অ্যামোনিয়া ব্যবহার করে থাকি। যদি প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস অনেকক্ষণ সময় ধরে কারো চোখের সংস্পর্শে আসে তাহলে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকের ক্লাসে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অ্যামোনিয়ার সাথে বিভিন্ন ধাতব লবণ বা কিছু কিছু রাসায়নিক পদার্থের বিক্রিয়া সমূহ এবং অ্যামোনিয়া গ্যাসের কিছু কিছু ব্যবহার ও তাদের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা দেখব যে যদি অ্যামোনিয়া গ্যাস বা অ্যামোনিয়া জলীয় দ্রবণের সাথে যদি কোনো ধাতব লবণের রিয়াকশন হয় তাহলে ঠিক কি কি হতে পারে। প্রথমে দেখো, আমি একটা রিয়াকশন লিখেছি যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নিয়েছি, মানে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। অ্যামোনিয়া জলীয় দ্রবণের সাথে যদি হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি উৎপন্ন হয় না, বাদামি বর্ণের ফেরিক হাইড্রক্সাইড অধক্ষিপ্ত হয়, মানে কি বিক্রিয়ার মাধ্যমে নিচে জমা হয়। এই যে অধক্ষিপ্ত হওয়ার চিহ্ন আমি এখানে দিয়েছি, এটা হচ্ছে অধক্ষিপ্তের চিহ্ন, ঠিক আছে। তাহলে হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণের সাথে বিক্রিয়া করে বাদামি বর্ণের ফেরিক হাইড্রক্সাইড অধক্ষেপণ তৈরি করছে। যদি একই রকম ভাবে দেখি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি নিই, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের অধক্ষেপ পড়ছে, যার বর্ণ হচ্ছে সাদা আঠালো। সাদা আঠালো রঙের কোনো অধক্ষেপ পড়লে তাহলে আমরা বুঝবো সেখানে অ্যালুমিনিয়াম আছে। তাহলে ধাতব লবণের এই বিক্রিয়াগুলো থেকে আমরা কি বুঝতে পারছি না, এই বিক্রিয়াগুলোর সাহায্যে বা বিক্রিয়ার যে বর্ণ, এক একটা বিক্রিয়ার বর্ণ এক এক রকমের হচ্ছে, মানে যে পদার্থ উৎপন্ন হচ্ছে তাদের বর্ণ হচ্ছে আলাদা আলাদা। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো যে সেই রিয়াকশনে মানে বা সেই ধাতব লবণে কি ক্যাটায়ন আছে। এই যে ধাতব ক্যাটায়ন অ্যালুমিনিয়াম বা এফি, এদের উপস্থিতি সম্পর্কে আমরা জানতে পারবো। এটা হচ্ছে ধাতব ক্যাটায়নের শনাক্তকরণের পরীক্ষা, ঠিক আছে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে কপার সালফেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে। দেখো, যদি আমরা CuSO4 এর মধ্যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে খুব ধীরে ধীরে প্রথমে খুব ধীরে ধীরে মেশাতে হবে, তখন কি উৎপন্ন হবে না, কপার হাইড্রক্সাইড উৎপন্ন হবে, যার বর্ণ দেখে আমরা বুঝতে পারবো তার বর্ণ হচ্ছে হালকা নীল বা নীলাভ সাদা বর্ণের একটা সলিউশন বা দ্রবণ উৎপন্ন হবে, যেটা হচ্ছে কপার হাইড্রক্সাইড, যার বর্ণ হবে হালকা নীল। এবার যদি আমরা এই দ্রবণের মধ্যে যদি এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আরো বেশি পরিমাণে ব্যবহার করি, মানে এক্সেস পরিমাণে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মেশাতে থাকি তাহলে একটা জটিল লবণ উৎপন্ন হয়। সেই লবণের সংকেতটা হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি NH4 যার বর্ণ হয় গাঢ় নীল, ঠিক আছে। তাহলে কি কপার সালফেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড প্রথমে ধীরে ধীরে মেশালাম, দিয়ে উৎপন্ন হলো কপার হাইড্রক্সাইড, যার বর্ণ হচ্ছে হালকা নীল। এরপর যদি আরো বেশি পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মেশাতে থাকি তাহলে একটা জটিল লবণ উৎপন্ন হবে, যে জটিল লবণের বর্ণ হবে বা রিঅ্যাকশন মিডিয়ামের বর্ণ হবে গাঢ় নীল। এটা হচ্ছে কপার সালফেটের পরীক্ষা। এরপর যে পরীক্ষাটা করবো সেটা হচ্ছে নেসলার রিএজেন্ট। তো এবার আমরা দেখবো নেসলার বিকারক কি করে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করছে বা তার সাথে নেসলার বিকারকের সাথে অ্যামোনিয়ার কি সম্পর্ক। নেসলার বিকারক কি প্রথমে সেটা জানতে হবে, কি না, পটাশিয়াম মার্কিউরি আয়োডাইডের একটা ক্ষারীয় দ্রবণ হচ্ছে নেসলার বিকারক। পটাশিয়াম মার্কিউরি আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ হচ্ছে নেসলার বিকারক। যদি নেসলার বিকারক অ্যামোনিয়ার সংস্পর্শে আসে তাহলে সঙ্গে সঙ্গে কি করে, তামাটে বর্ণ ধারণ করে। যদি আমরা পরীক্ষাগারে বিক্রিয়া করি তাহলে দেখতে পাবো যে একটা তামাটে বাদামি বর্ণের কিছু উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়ার সাহায্যে তাহলে আমরা কি বুঝতে পারবো না, কি বিক্রিয়ার মাধ্যমে কি আছে, অ্যামোনিয়া আছে, কারণ অ্যামোনিয়ার সংস্পর্শে আসলে এই নেসলার বিকারক তামাটে বাদামি বর্ণ ধারণ করে। তাহলে এটা হলো অ্যামোনিয়ার শনাক্তকরণের পরীক্ষা। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো আগের অনেকগুলো ক্লাসে আমি বলেছিলাম লাইকার অ্যামোনিয়া কি। লাইকার অ্যামোনিয়া কি না, জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে প্রচন্ড উচ্চ চাপে অ্যামোনিয়া গ্যাস থাকে, অ্যামোনিয়া গ্যাস ভরা থাকে, সেটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া। এবার লাইকার অ্যামোনিয়াকে কি করা হয়, সাধারণত কোনো একটা বোতলে সংরক্ষণ করা হয়। তাহলে কি দেখছো যে উচ্চ চাপে অ্যামোনিয়া গ্যাস জলে দ্রবীভূত রয়েছে।
লাইকার অ্যামোনিয়ার বোতলে। তাহলে যদি আমরা কি করি, কোনো একটা রিয়াকশনের কাজে বা যে কোনো কাজে যদি লাইকার অ্যামোনিয়ার বোতলের ছিপিটা যদি আমরা সঙ্গে সঙ্গে খুলে দিই, তাহলে কি হবে, যেহেতু প্রচন্ড চাপে অ্যামোনিয়ার গ্যাস দ্রবীভূত আছে জলে, সেই গ্যাসের প্রচন্ড চাপের জন্য কি হবে, অ্যামোনিয়া গ্যাস ফোয়ারার আকারে বোতল থেকে বের হতে থাকবে এবং তার ফলে কি হবে না, দেখো অ্যামোনিয়া গ্যাসের একটা ক্ষতিকারক প্রভাবও আছে। অ্যামোনিয়া গ্যাস যদি কোনো মানুষের চোখের সংস্পর্শে আসে তাহলে সেটা চোখের জন্য খুবই বিপজ্জনক হবে। ঠিক আছে, এবার দেখো তাহলে আমি কি বললাম যে লাইকার অ্যামোনিয়ার বোতলটা খুললে ফোয়ারার আকারে অ্যামোনিয়া গ্যাস বের হয়ে আসতে পারে, যেটা হচ্ছে যে কোনো মানুষের জন্য যেটা ক্ষতিকারক। তাহলে আমাদের কি করা উচিত না, লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে যে প্রিকশনটা নেওয়া উচিত সেটা হলো সবসময় সেই বোতলটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে খুললে কি হবে, যত আমরা অ্যামোনিয়া গ্যাসের বোতলটাকে ঠান্ডা করব কি হবে, যে গ্যাসের চাপ বা গ্যাসের দ্রাব্যতা কমতে থাকবে, গ্যাসের দ্রাব্যতা বাড়তে থাকবে, মানে জলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা বাড়বে, আর গ্যাসের চাপ কমবে। বুঝতে পারছো তো, দ্রাব্যতা বাড়বে, গ্যাসের চাপ কমবে, তার ফলে কি হবে না, সেই যে ফোয়ারার আকারে যে গ্যাসের বিস্ফোরণটা সেটা কিন্তু তার সম্ভাবনা থাকবে না। তাহলে কি দেখলাম না, লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে সবসময় তাকে ঠান্ডা করে নেওয়া উচিত। তার কারণ কি, কারণ যেহেতু উচ্চচাপে অ্যামোনিয়া গ্যাস থাকে, জলীয় দ্রবণে মিশ্রিত থাকে, সেই জন্য সঙ্গে সঙ্গে বোতলটা খুললে ফোয়ারার আকারে অ্যামোনিয়া গ্যাস নির্গত হতে পারে, যা মানুষের চোখের পক্ষে ক্ষতিকারক। তো তার জন্য সবসময় লাইকার অ্যামোনিয়ার বোতলকে ঠান্ডা করে খোলা উচিত। অ্যামোনিয়া গ্যাসকে আমরা হিমায়ক রূপে ব্যবহার করি, মানে কি ঠান্ডা করার জন্য অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। কেন আমরা হিমায়ক রূপে ব্যবহার করি, হিমায়ক মানে মেনলি হচ্ছে ফ্রিজার হিসেবে ব্যবহার করি চলতি কথায়। কারণ কি, কারণ অ্যামোনিয়া গ্যাসের এই যে আমি লিখেছি বাষ্পীভবনের লিনটা অত্যন্ত বেশি হওয়ায় কি করে, যখন তরল অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া গ্যাসকে যখন আমরা তরলায়িত করার পর যখন সেটাকে আমরা ব্যবহার করব, তখন কি হয়, তরল অ্যামোনিয়া বাষ্পীভূত হওয়ার সময় চারিপাশ থেকে প্রচুর পরিমাণে তাপ শোষণ করে। তার ফলে কি হয় না, সারাউন্ডের যে তাপমাত্রা সেটা সহজেই কমে আসে এবং তখন আমরা কি করতে পারি, তাহলে হিমায়ক রূপে তখন আমরা অ্যামোনিয়া গ্যাসকে বা তরল অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করতে পারি। কোথায় কোথায় তরল অ্যামোনিয়া ব্যবহার হতে পারে, দেখো কোল্ড স্টোরেজে, তারপর দেখো বরফ তৈরির কারখানাতে বা রেফ্রিজারেটরে আমরা তরল অ্যামোনিয়া ব্যবহার করে থাকি, বা শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয় সমস্ত জায়গাতে, মানে যেখানে যেখানে হিমায়ক রূপে বা রেফ্রিজারেটর লাগবে সেখানে সাধারণত তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয়। এবার দেখো অনেকের মনে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে কোনো কোনো কারখানায়, কোল্ড স্টোরেজে বা বরফ তৈরির কারখানাতে তরল অ্যামোনিয়া রাখা আছে, যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টালি অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে পড়ে, লিক হয়ে কি হবে, চারপাশে যদি অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে, তখন আমাদের কি প্রিকশন নেওয়া উচিত। তো দেখো আমরা সাধারণত আমি প্রথমেই বলেছিলাম যে অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট অ্যামোনিয়া গ্যাস। অনেকেই দেখবো আমরা যখন কোনো পাবলিক টয়লেট ইউজ করি, আমরা সেখান থেকে যে গন্ধটা পাই বা ঘোড়ার রাস্তাবল থেকে যে গন্ধ পাই, সেটা কিন্তু মেনলি অ্যামোনিয়া গ্যাসেরই গন্ধ। তাহলে যদি অ্যামোনিয়া গ্যাস কি করবে, যদি লোকালয়ে বা চারিপাশে পরিবেশে যদি ছড়িয়ে পড়ে কারখানা থেকে কোনো কারণে, তখন তাহলে আমরা কি প্রতিকার করতে পারি। তো আমি বলেছিলাম যে এই অ্যামোনিয়া গ্যাস চোখের পক্ষে, যে কোনো প্রাণী বা মানুষের চোখের পক্ষে খুব ক্ষতিকারক। যখনই অ্যামোনিয়া গ্যাস বাতাসে ছড়িয়ে পড়বে, যদি সেটা চোখে, নাকে বা মুখের সংস্পর্শে আসে না, প্রচন্ড পরিমাণে জ্বালা হতে শুরু করবে সঙ্গে সঙ্গে। এবার কি হবে, যদি প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস অনেকক্ষণ সময় ধরে কারো চোখের সংস্পর্শে আসে, তাহলে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে, বা নাকের মধ্যে দিয়ে ফুসফুসে গিয়ে ফুসফুসেরও কিন্তু ক্ষতি করতে পারে। তাহলে আমাদের প্রতিকারের জন্য কি করব, আমি কি বলেছিলাম আগের অনেক ক্লাসে বলেছিলাম, বা তোমরা অনেকেই জানো যে অ্যামোনিয়া হচ্ছে জলে অত্যন্ত দাহ্য, মানে অ্যামোনিয়া সহজে জলে দ্রবীভূত হয়। তাহলে যদি কখনো চোখের বা নাকের সংস্পর্শে অ্যামোনিয়া আসে, তাহলে সঙ্গে সঙ্গে চোখ নাক জল দিয়ে ধোয়া উচিত, প্রচুর পরিমাণে জল দিয়ে ধোয়া উচিত। তাহলে কি হয় না, অ্যামোনিয়া গ্যাস জলে দ্রবীভূত হয়ে বেরিয়ে যায়। যদি আমি যেটা বলছিলাম যে যদি কোনো কারখানা থেকে কোনো কারণে অ্যামোনিয়া গ্যাস লিক করে, তাহলে কি করা হয় না, সেই পুরো এলাকাটাতে সঙ্গে সঙ্গে জলের স্প্রে করা হয়, প্রচুর পরিমাণে জলের স্প্রে করা হয়। তাহলে কি হবে, বাতাসে যে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে আছে সেগুলো জলে দ্রবীভূত হয়ে সহজেই বেরিয়ে যাবে এবং প্রতিকারের হাত থেকে আমরা রক্ষা পাবো। তাহলে দেখো
এই যে এই অ্যামোনিয়া গ্যাস জলে রাখবো এবং তার জন্য সঙ্গে সঙ্গে মুখে চোখে জল দেওয়া উচিত। এটা শুধুমাত্র আমি বলবো না যে কারখানা থেকে কোনো কারণে লিক করে অ্যামোনিয়া গ্যাস বেরোলেই প্রতিকারটা করতে হতে পারে। দেখো তোমরা অনেকেই হয়তো পরবর্তীকালে হায়ার স্টাডিজের জন্য কি করবে, ল্যাবে কাজ করবে, কেমিক্যাল ল্যাবে কাজ করবে, তখনও কিন্তু যদি তোমরা এই কথাটা মাথায় রাখো, সাধারণত আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করবো, কিন্তু কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন যদি আমরা মনে রাখতে পারি যে সঙ্গে সঙ্গে চোখে মুখে জল দিতে হবে, তাহলে কিন্তু অনেক সময় মানে কি বলবো অ্যাক্সিডেন্টের থেকে খুব সহজেই কিন্তু আমরা রক্ষা পেতে পারি।